গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস কামনার সুখ দুঃখ। আজ দ্বিতীয় পর্ব। প্যাকেটটা পিচ বোর্ডের। হাত ছুঁয়ে টের পাচ্ছিল সেটা বেশ ভিজে উঠেছে, কিন্তু তাহলেও এতক্ষণে তার মনে একটা বিপুল সাহস অভাবিত পরাক্রমে ফুঁসে উঠেছে। জেল থেকে বেরিয়ে ভুজুর কাছে ওটা ফেরত নিয়ে তখন তো তার মনেই হয়নি যে সে শক্তিমান। আসলে একটা তখন ক্লান্তি তাকে নিরাসক্ত করে তুলেছিল। ভয়ঙ্কর নিঃসঙ্গতার বোধে সে ভেঙে পড়েছিল। অথচ এই 6 ঘরা অটোমেটিক .38 ক্যালিবারের অস্ত্রটা যতক্ষণ তার হাতে আছে ততক্ষণ তার বেঁচে থাকার আর ভাবনা কিসের। শুধু জানা দরকার কার্তুজগুলো কাজে দেবে কিনা। যদি কাজে দেয় সে ফের শক্তিমান। উৎসাহে চাঙ্গা হল রাহুল। দুধারের ছোটখাটো বাজার, আলো ঝলমলে পরিবেশ, খুব ভিড় না হলেও লোকজন খুব কম নেই। একটা চায়ের দোকান লক্ষ্য করে এগিয়ে গেল সে। খিদে পেয়েছে এতক্ষণে, কিন্তু তার আগে এক কাপ চায়ের তেষ্টা তাকে অস্থির করছিল। কজন লোক আড্ডা দিচ্ছে দোকানটায়। ভেতরে 2 দেয়াল ঘেঁষে 2টো কাঠের বেঞ্চ। সামনে হাতখানেক উঁচু প্ল্যাটফর্মে চাওয়ালার কাজ কারবার। বাইরেও বাঁশবাতার 2টো বেঞ্চ পাতা রয়েছে খোলা আকাশের নিচে। আবহাওয়ায় স্নিগ্ধতা আজ। বৃষ্টির ফলে উৎকট গরমটা কমে গেছে। রাহুল বাঁশের বেঞ্চে বাইরেই বসে বলল, চা দিন। বিস্কুট নেই? দিন। চাওয়ালা তাকে দেখছিল, বলল, মশায়ের নিবাস? রাহুল একটু বিরক্ত হয়ে জবাব দিল, বহরমপুর। বহরমপুর? চাওয়ালা ছাঁকনিতে 1 চামচ চা দিয়ে বলল, কেমন যেন চেনা চেনা ঠেকছিল, তাই কইতেছিলাম। রাহুল ভুরু কুঁচকে অন্যদিকে মুখ ফেরাল। অন্য লোকগুলো সম্ভবত ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করে। তারা সেই ধরনের কথাবার্তায় জমে রয়েছে। চাওয়ালা ফিক করে হাসল হঠাৎ। মশায়ের মুখের লগে আমাগো ঋষিবাবুর মিল আছে, নাই চন্দ্রদা? দেহ না যাইয়া আসে না এককারে ঠিকঠাক। কালো কুচকুচে লোকটি, সাদা গোঁফ, ছোট ছোট কদম কেশর কাঁচা পাকা চুল। একবার দেখে নিয়ে বলল, তা মাইনসের লগে মাইনসের মিল থাকবো না কেন? চাওয়ালা বলল, জিগানেই বা দোষ কি? আমাগো ঋষি মাস্টার মশায়ের এক পোলা ছিল। মাস্টার মশায়ের মুখেই গল্প শুনছি তেনার। রাহুল চমকে উঠেছিল। লোকটা ভীষণ গায়ে পড়াতো। সে বলল, একটু তাড়াতাড়ি দিন, আমার তাড়া আছে। চাওয়ালা অতৃপ্ত মুখে চায়ের কাপ আর 2টো বিস্কুট এগিয়ে দিল। তারপর বলল, ঋষিবাবু কেউ হন না আপনার? তেনার পোলা কিন্তু বহরমপুরেই থাকেন শুনছিলাম। রাহুল বিরক্ত মুখে বলল, আপনাদের ঋষিবাবুকে আমি চিনি নে, আর তার ছেলে হলে এখানে বসে চা খাচ্ছি কেন? সে তো ঠিকই। চাওয়ালার মুখটা নিরস দেখালো। সে কালো লোকটির দিকে ঘুরে বলল, মাস্টারমশাই সেদিন কইতাছিলেন হোটেলটা তুলে দিবেন, বুঝলা চন্দ্রদা? পোষায় না। পোষাবো কেমন কইরা? সব নিজের হাতে না রাখলে লাভের গুড় পিঁপড়ায় খায়া ফেলব। বাস রে, সাক্ষাৎ মা কালী রয়েছেন ঘরে, তার উপর কথা চলবে না। চাওয়ালা হাসতে লাগল। চন্দ্রদা লোকটি বলল, আরে সাড়ান দাও, ওই খান কিসেনালদার কথা, অন্য কথা কাও শুনি। রাহুল ব্যস্তভাবে উঠে দাঁড়াল, বলল, আচ্ছা, এখান থেকে অমলাহাট স্টেশনে যাওয়ার বাস পাওয়া যাবে বলতে পারেন? চাওয়ালা বলল, আর তো বাস নাই এখন, আবার সেই ভোরবেলা। সন্ধ্যা 6টায় লাস্ট ট্রিপ সাইডে গেছে অনে, তবে ট্রাক পাইলে পাইতে পারেন। সেই চন্দ্র বলল, এক কাম করেন, সোজা মুক্তকেশী হোটেলে চলে যান গিয়া, ওইখানে অনেক ট্রাক ড্রাইভার পাইবেন, ট্রাক নামাইয়া খায়ালয় তারা। রাহুল হনহন করে চলে এলো রাস্তায়। আশ্চর্য, তার বাবার সঙ্গে তার চেহারার এত মিল আছে সে ভুলে গিয়েছিল।
তার অস্বস্তি হতে লাগল। ময়না চকে সে খুব সহজে ধরা পড়ে যাচ্ছে যেন। এখানে তার বাবাকে আগের সূত্র ধরে সবাই মাস্টার মশাই বলে, সে জানত। শুধু এটুকুই বোঝা যাচ্ছে না বাবা কেন সব থাকতে হোটেল খুলে বসলেন। এটাও একটা রহস্য। ভবানীবাবু মোটামুটি অবস্থাপন্ন লোক ছিলেন, তাহলে তো তার মেয়ের বেশ পয়সা কড়ি থাকার কথা। বোঝা যায় কিছু একটা ঘটেছিল যাতে ভবানীবাবুর মৃত্যুর পর গঙ্গা সম্ভবত খারাপ অবস্থায় পড়ে গিয়েছিল। কিন্তু আপাতত কোনো কৌতূহল নয়, তাকে এই জায়গা ছেড়ে চলে যেতেই হবে। যে মেয়ের দেহমনে একদা তার দেহমনের একটা ছাপ পড়ে গিয়েছিল, তাকে সে মায়ের আসনে দেখতে পারা তো দূরের কথা, সইতেও পারবে না। তাকে এক্ষুনি যেতে হবে। পা বাড়াল সে, সতর্ক চোখে দুপাশটা দেখতে দেখতে এগোলো। মুক্তকেশী হোটেলটা এড়িয়ে যেতে হবে। গঙ্গা তাকে 7 বছর পর দূর থেকে চিনতে পারবে হয়তো, কিন্তু বাবা। রাহুল টের পেল একটা গোপন কষ্ট তার অস্বস্তিকে ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সেই কষ্ট, সেই অবরুদ্ধ যন্ত্রণা উত্তরোত্তর তাকে ক্ষিপ্ত করে তুলল। ডাইনে খানিকটা ফাঁকা জায়গা, তার ওপাশে মাঠ দেখা যাচ্ছিল। অন্ধকার মাঠটায় গিয়ে দাঁড়াল সে। এই এলাকায় মাঠগুলো খুব বড়, দিগন্ত বিস্তৃত। সে পিছু ফিরে দেখে নিল কেউ তাকে লক্ষ্য করছে কিনা। না, জায়গাটা নির্জন। সে হন হন করে চষা ক্ষেত পেরিয়ে অনেকটা দূরে গিয়ে থামল। এখানে একটা কার্তুজ পরীক্ষা করা যেতে পারে। আওয়াজ বাজার অবধি পৌঁছবে বলে মনে হয় না, কারণ মাঠে বাতাস বইছে উল্টো দিকে। সে বসে পড়ল, ব্যাগ থেকে অস্ত্রটা বের করল। বিস্ফোরণের আওয়াজটা তার কানে নতুন শোনাল। এ শুধু রিভলভারের গর্জন নয়, তার ভেতর সেই ঘুমন্ত বিশ্রামরত অমানসিক শক্তিটা হঠাৎ জেগে নিজের অস্তিত্ব প্রকাশ করল যেন। রক্ত নেচে উঠল রাহুলের। একটা নিষ্ঠুর এবং ভয়ঙ্কর হননের ইচ্ছা তাকে পেয়ে বসল আগের মতো। গঙ্গাকে খুন করে পালাবে সে, নাকি দুজনকেই? ক্রূর সেই ইচ্ছা তার আঙুলে নিষ্পিস করে উঠল। 6টা কার্তুজ পুড়ে রিভলভারটা সে ব্যাগে খোলা রেখে দিল। তারপর বেশ খানিকটা ঘুরে বাজারের শেষ প্রান্তে এসে রাস্তায় উঠল। একটা কিছু করা দরকার। অমানসিক শক্তিটা তাকে অবিশ্রান্ত খোঁচা দিচ্ছে। সে দুপাশে তাকিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিল নানা জিনিসের দোকান রয়েছে। খুব সহজেই হানা দেবার সুযোগ আছে। দোকানে লোকজন বিশেষ নেই। হঠাৎ চোখে পড়ল একটা জুয়েলারি। রেলিং ঘেরা গারদের মতো ওই দোকান দেখলে তার হাসি পায়, চিড়িয়াখানার মতো। দোকানটায় দুজন লোক অবিকল বানরের মতো গম্ভীর মুখে আলমারি গোছাচ্ছে। আর কেউ নেই সেখানে। পা বাড়াতে গিয়ে থামল সে। কাজটা খুব সহজ হবে, কিন্তু সারাদিনের ওই প্রচণ্ড পরিশ্রমের পর শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে। কাজটা করতে গেলে তাকে অজানা মাঠের দিকে অনেকক্ষণ দৌড়নোর ঝুঁকি নিতে হয়। সারাটি রাত তাকে ফের হাঁটতে হয় বিদেশ বিভুঁয়ে, অনেক কষ্টের ব্যাপার। তাছাড়া কি পরিমাণ পাওয়া যাবে তাও জানা নেই। সামান্য দূরে ম্লান আলোয় একটা ইট খোলা আর টালি ভাটা দেখা যাচ্ছে। রাস্তার পাশে স্তূপীকৃত ইট আর টালি জড়ো করা আছে। দেখতে দেখতে মতলব বদলে ফেলল রাহুল। একবার বহরমপুরের ওদিকে এমনি ইটখোলায় হানা দিয়ে অভাবিত টাকা পাওয়া গিয়েছিল। ইটখোলা মালিকের ঘরটা সচরাচর রাস্তা থেকে দূরে ভেতরের দিকেই থাকে। এটাও সেই রকম মনে হচ্ছে। সে এগিয়ে গিয়ে দেখল একটা শুনিপথ নিচে নেমে গেছে অন্ধকারে। শেষ প্রান্তে ঢিবির ওপর ঘর, আলো দেখা যাচ্ছে। রাহুল রাস্তা থেকে নামল। ওদিকে মজুরদের ছাউনি থেকে ঢোলের বাজনার সঙ্গে গানের আওয়াজ ভেসে আসছে। ওরা টের পাবার আগেই কাজ হয়ে যাবে। রাস্তার দিকে বাজারে খবর তক্ষুনি পৌঁছবে বলে মনে হয় না। সেবারও ঠিক এরকম হয়েছিল।
সকাল অবধি কেউ জানতেই পারল না। মজার কথা, সেই লোকটার একটা বন্দুকও ছিল দোনলা, কিন্তু কোনো ফল দেয়নি সেটা। এর কি আছে? লোকই বা কজন? দুজনের বেশি থাকলে একটু বিপদ আছে। দেখা যাক, অবস্থা অন্যরকম বুঝলে রাতের মতো আশ্রয় নেবে। একটি ভদ্র চেহারার ছেলেকে ওরা নিশ্চয়ই আশ্রয় দেবে। তারপর ঘরটার কাছাকাছি যেতেই তার গায়ে টর্চের আলো পড়ল। একটা কুকুরও সঙ্গে সঙ্গে বিকট চিৎকার জুড়ে দিল। হাতের চোখ আড়াল করে সে থামল। কে ভারী গলায় বলে উঠল, কাকে চাই? রাহুল একটু হেসে জবাব দিল, দেখুন, আমি বহরমপুর থেকে আসছি, এখানে নতুন, তাই। তার বলা শেষ হবার আগেই লোকটা দৌড়ে এলো। আরে, রাহুল না? কে? রাহুল চমকে উঠেছিল, পরক্ষণেই চিনে ফেলল। অরুণদা, তুমি এখানে? কি কাণ্ড! আমি যে 2-3 বছর ধরে এখানে মাটি পোড়াচ্ছি, জানতে না? কুমড়োদহ বাজারশাহ রোডে ইটের কন্ট্রাক্ট ছিল, কাজ শেষ। বাড়তি রিজেক্টেড ইটগুলোর কিনারা করতে এসে সেসব দিক থেকেই গেলাম। এসো এসো। চেনাই যাচ্ছে না, কতদিন তোমায় দেখিনি বলো তো? অরুণ সাঁতরা তার হাত ধরে টেনে নিয়ে ঢিবির ওপর গেল। বারান্দায় চেয়ার রয়েছে, সে বলল, বসো। তারপর, আছো কেমন? এখানে কি ব্যাপার? দুষ্টুমি টুষ্টুমি কমিয়েছ না সমানে চলছে? হ্যাঁ, চলছে। হাসতে লাগলো সে। ভালো আছো হে? এই দুনিয়ায় শালা যার 20 দাঁত নেই তার কিচ্ছু নেই। যাগে, তোমায় দেখে মনে বড় জোর পেলাম ভাই, সব বলবো খন। তা হ্যাঁ রাহুল, বাবার খবর জানো তো? নাকি এসেই টের পেলে? হ্যাঁ, সে তো তোমার আমার এখানে আসা দেখেই বুঝেছি কোন মুখেই বা সামনে গিয়ে দাঁড়াবে। ভদ্রলোককে খুব নিরীহ সহজ মানুষ বলেই জানতাম, এই বয়সে আর। যাগে, মরে গে, আমার ঠিকানা কে দিলে? রাহুল শুকনো হেসে বলল, পেয়ে গেলাম। অরুণ বলল, খুব খুশি হলাম ভাই, খুব। তুমি যে আমার কথা মনে রেখেছ ভাবতেই পারিনি। ওরে নেত্য, বাবুকে জল টল দে। ওরো, কাপড় চোপড় বদলে নাও। রাহুলের শরীর এতক্ষণে বিশ্রামের জন্য ছটফট করে উঠেছে। গভীর ঘুমে রাত কেটে গিয়েছিল। এমন সুন্দর ভদ্র বিছানায় অনেক রাত তার শোয়া হয়নি। এমন চমৎকার খাওয়াও জোটেনি অনেক দিন। খুব ভোরে কোথায় মোরগ ডাকল, পাকপাখালি ডাকতে থাকল। ঘুম ভেঙে সে খোলা জানলা দিয়ে তাকিয়ে রইল চুপচাপ। গত রাতটা তাকে কোথায় নিয়ে যেতে যেতে হঠাৎ দ্রুত বাঁক ঘুরে কোথায় এনে ফেলেছে। এই অরুণ সাঁতরার সঙ্গে তার পরিচয় ছিল কিছুটা। ভাবতে পারা যায়নি কোনোদিন যে সে তাকে এতখানি খাতির করবে, জামাই আদরে বরণ করে নেবে। হয়তো সময় আর অবস্থার গুণে মানুষের মন মেজাজেরও হেরফের ঘটে। চরিত্র আর আচরণে অনেক রদবদল এসে পড়ে। মনে নাকি বড্ড জোর পেয়েছে অরুণ তাকে দেখে, এবং অনর্গল আরও কি সব বলছিল। ঘুম শুনতে দেয়নি কিছু। কিন্তু ঘুমিয়ে পড়ার মুহূর্ত অবধি রাহুল মনে মনে হাসছিল। তুমি শালা উঁচুদে তো কিপ্টের ধাড়ি অরুণ ইটবাবু, তুমি এখন আমাকে খাতির করছ? অবশ্যই কিছু গুরুতর ব্যাপার আছে তলায় তলায়, তা না হলে আমাকে রাত্রিবেলা এই নির্জন ইট খোলায় দেখে তুমি চেঁচিয়ে লোক জড়ো করে ফেলতে। নিশ্চয়ই কোনো মতলব আছে তোমার হে। আমায় তুমি তোষক বালিশ চাদর জুগিয়ে পুরোদমে ফ্যান চালিয়ে ঘুমোবার সুযোগ দিচ্ছ। আমি জানি এ তোমার আতিথেয়তা নয়, কারণ রাহুলকে যারা চেনে তারা এইসব কোনোটাই দেয় না। এটা বাইরের ঘর, এই ঘরে সে একা ঘুমিয়েছে। ভেতরে আরও দুটো ঘর, রান্নাঘর, উঠোন নিয়ে এটা অরুণ সাঁতরার বাড়িই বটে। পুরো দস্তুর ফ্যামিলি নিয়ে থাকে। রাধারঘাট ইটখোলাতে অরুণ একা থাকত। দরমা বেড়ার ঘর, টালির ছাউনি, নেহাত অস্থায়ী বন্দোবস্ত ছিল সেখানে।
রাহুল জানত বেথুয়া ডহরিতে অরুণের পৈতৃক বাড়ি আছে। সে নানা জায়গায় সরকারি রাস্তায় ইট যোগানের কন্ট্রাক্ট নেয়। কাজেই বছরে বছরে বীরভূম মুর্শিদাবাদের নানা জায়গায় তার ডেরা বদলাতে হয়। কিন্তু ময়নাচকে আজ যেন সে স্থায়ী ডেরা বেঁধে ফেলেছে। 15 ইঞ্চি ইটের দেয়ালে এই একতলা বাড়িটা তুলেছে। জায়গাটা হয়তো সত্যি বসবাসের পক্ষে ভালো, অন্তত যারা গৃহস্থ কারবারি মানুষ, 2 পয়সা রোজগার করে ভালোভাবে বাঁচতে চায়, তাদের পক্ষে তো বেশ ভালো। অরুণের ফ্যামিলির সব খবর রাহুলের জানা ছিল না। বউ আছে সেটা না বললেও জানা হয়ে যায়, আটকায় না। কাল রাতে অল্প স্বল্প জানা গেছে ওর বউয়ের নাকি শরীর খারাপ, বিছানায় পড়ে থাকে সারাক্ষণ। অসুখটা কি তা জানতে উৎসাহ প্রকাশ করেনি রাহুল। ওটা তার স্বভাব নয়। যে তার খাবার পরিবেশন করছিল সে অরুণের দূরসম্পর্কের কিরকম বোন। মেয়েটি একটু লাজুক মনে হচ্ছিল। পলক ফেলার জন্য চোখের পাতা স্বভাবত দ্রুত উঠে পড়ে। রাহুল লক্ষ্য করেছিল অরুণের এই বোনের পাতা খুব আস্তে পড়ে এবং ওঠে। খুব শান্ত স্বভাবের মেয়ে কি? স্বাস্থ্যটি বেশ ডগমগে। এমন তাজা সুস্বাদু মেয়ের বিয়ে দিচ্ছে না কেন অরুণ? নাকি রোগা বউয়ের ভবিষ্যৎ বিকল্প? ও শালা সব পারে। আদি রসের খিস্তি করতে তোর জুড়ি নেই। নেপালদা বলতো অরুণটা একটা ঢ্যাম না, আগের জন্মে বারোয়ারি পাঁঠা ছিল। জানলার বাইরে অনেকটা জায়গা নিয়ে লাল পোড়া মাটি আর ইটের এলোমেলো পাঁজা দেখা যাচ্ছে। ইতিউতি 2-1 গাছপালা, ঝোপঝাড়, ঢিবির ওপর আদিবাসী মজুরদের সারবন্দি কুঁড়ে ঘর। তার ওদিকে প্রসারিত মাঠের সঙ্গে আকাশটা মিশে গেছে। 7 বছর আগে এই গ্রাম নগরীর, অরুণ বলেছিল কথাটা, কোনো চিহ্নই ছিল না। একটা কাঁচা রাস্তা ময়নাচকের পাশ দিয়ে আমেদপুরের দিকে চলে গিয়েছিল। সেটাই এখন হাইওয়ে। পশ্চিমে নদীর উপর মস্ত ব্রিজও নাকি হয়ে গেছে। দিনে দিনে মাল পরিবহনের কাজ বেড়ে চলেছে। কলকাতা ও অনেক জায়গার বড় বড় ডিস্ট্রিবিউটার্স, সাপ্লাই এজেন্ট, ট্রান্সপোর্ট কোম্পানির আর সাধারণ ব্যবসায়ীদের এক অখণ্ড স্বার্থের প্রবাহ চলেছে এই নতুন পথে। স্বার্থের স্বার্থ। রাহুল হাসল। তার মাস্টারমশাই বাবা ছেলেবেলায় এইসব শব্দভেদ ও অর্থভেদ বোঝাতেন পই পই করে। স্বার্থ ও স্বার্থ। এখন ময়নাচকের আপ কিংবা ডাউনের ব্যাপারটা ঘটে যাচ্ছে প্রায়ই। পুলিশ সামলাতে পারছে না, কারণ নাকি বড় বড় পলিটিক্যাল ঘুঘু অমনি ডাকতে শুরু করে। রাজেনবাবু বলেছিলেন। এই র্যাকেটের পেছনে ওনাদের সোজাসুজি কোনো হাত নেই, কিন্তু র্যাকেটে যারা আছে তারা ব্যক্তিগতভাবে ওনাদের কারো না কারো লোক। শুধু ইলেকশনের সময় তাদের দরকার হয় তাই নয়, বেদলের সঙ্গে সংঘর্ষ বাঁধলে তারাই ওনাদের পিঠ বাঁচায়। কাজেই তাদের আইনত কোনো ব্যবস্থা করা যাবে না। হাইওয়েতে মাল চলাচলের ব্যাপারে যাদের স্বার্থ, অর্থাৎ সেই ডিস্ট্রিবিউটার, সাপ্লাই এজেন্ট, ট্রান্সপোর্ট কোম্পানি, সাধারণ ব্যবসায়ী, তারা সরকারের মন্ত্রী পর্যায়ে দরবার করেও কোনো ফল হয়নি। রাহাজানি একটু কমছে না। এই চক্রটা আইনত ভাঙার অসুবিধা আছে, তাই এবার ওরা টের পেয়ে গেছে। অতএব যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুলের বন্দোবস্ত করা ছাড়া উপায় নেই। আপাতত 5,000 টাকা ওরা দেবে। তাকেই দেবে যে চাকাটার কেন্দ্রে ঘা মেরে ওটার টুকরো করে ফেলতে পারবে। তার সোজা মানে হচ্ছে খতম। হ্যাঁ, নির্ভেজাল খতম। হাতে যা খবর আছে তাতে বোঝা গেছে কেন্দ্রে আছে মোট 3 জন লোক। 3 জনের একজনও বেঁচে থাকলে ফের নতুন চক্র গড়ে ফেলবে। তাই 3টি খতম সম্পন্ন করা চাই। কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে ওই 3 জনের নাম, ধাম, পরিচয় পুলিশের অজ্ঞাত। কারণ যে সূত্র খবরটা দিয়েছিল সে ওই 3 জনকে অস্পষ্ট দেখেছে, রাতের আঁধারে আবছা চেহারা মাত্র। অনেক রাত্রি ধরে নিজের প্রাণ তুচ্ছ করে আড়ি পেতে থেকে মাত্র ওইটুকু জানা গেছে তারা 3 জন
তিনজনই দলের পাণ্ডা, বাকি সব হুকুমের চাকর। ওরা তিনজন দৈবাত এক জায়গায় সে রাতে মিলেছিল আলোচনা করতে, নয়তো সেটুকুও জানা যেত না। বোঝা যায় কি ভীষণ সাবধানী ওরা। যাই হোক, এই সামান্য চাবিকাঠিটা দিয়ে দরজা খুলবে কিনা রাহুল জানে না। শুধু সম্বল, তার সামান্য অভিজ্ঞতা, কিছু বুদ্ধি আর সাহস। আবছা চেহারাগুলোর একটা নমুনাও সে পেয়েছে রাজেনবাবুর কাছে। একজন ঢ্যাঙা, বিশাল শরীর, অন্যজন মাঝারি গড়নের, রোগা, তৃতীয়জন সম্পর্কে ইনফরমারের নিজেরই সংশয় আছে। তার উচ্চতা আরও কম। প্রথমে ভেবেছিল মেয়ে, পরে মনে হয়েছিল কম বয়সী ছেলে, পরে ফের মেয়ে মনে হওয়ায় একটু এগোনোর চেষ্টা করেছিল। হঠাৎ সেই সময় তার কানের পাশ দিয়ে সাঁ করে কি যেন চলে যায়। সহজাত প্রবৃত্তি বশে সে মাটিতে শুয়ে পড়ে, গুলির আওয়াজ শোনে। কতক্ষণ পরে মাথা তুলে চারপাশে তাকায়, দেখে কেউ নেই। অন্ধকারে রাস্তাটা চকচক করছে, নক্ষত্রের আলো পড়েছে। সে কতকটা বুকে হেঁটেই পালিয়ে আসে। সে শেষ অবধি বলেছে যে তৃতীয়জন মেয়ে হতেই পারে না, কারণ শাড়ি টাড়ি পরা ছিল না। শাড়ি পরা মানুষ অন্ধকারে বোঝা যেত। ওর পরনে ছিল ফুল প্যান্ট অথবা পাজামা। শুধু মাথার দিকটা, অবশ্য বাবরি চুল আজকাল অনেকেই রাখে। এই হচ্ছে মোট তথ্য। না, আরেকটু আছে। ইনফরমারের নামধাম রাজেনবাবু তাকে সরকারি নীতির বিরুদ্ধ বলে জানাতে পারেননি। শুধু বলেছেন সে ময়নাচকের লোক। তাকে জানানো হবে যে র্যাকেট ভাঙতে একজন যাচ্ছে, দরকার হলে সেই যেন তাকে যতটা সম্ভব হবে তার পক্ষে আড়াল থেকে সাহায্য করে। রাহুলের পরিচয় যথারীতি তাকে দেওয়া হবে। কাজে আকস্মিকভাবে কোনো ব্যাপারে অভাবিত সাহায্য বা সহযোগিতা কোনো নেপথ্যচারী লোকের কাছ থেকে পেলে রাহুল যেন মাথার ঠিক রাখে। বি ভেরি ভেরি কেয়ারফুল টু দিস পয়েন্ট। কতদিন লাগতে পারে চুকিয়ে ফেলতে কিছু ঠিক নেই। 1 ঘন্টা অথবা পুরো 1 বছর। তার থাকা খাওয়া ইত্যাদির খরচ কিন্তু আপাতত 1 পয়সা দেওয়া হচ্ছে না। রাজেনবাবু বলেছেন, সেই জন্যই তো অনেকদিন থেকে তোমার প্রতীক্ষায় ছিলাম, কারণ এইভাবে অনিশ্চিত অবস্থার দরুন কড়ি জোগানোর অসুবিধা আছে। বুঝতেই পারছ, আমরা সরকারি ভাণ্ডার থেকে কিছু দিতে পারছি না। কোনো স্যাংশন আপাতত নেই এক্ষেত্রে। যা দেবার দেওয়া উচিত ওইসব কোম্পানির, তা সে ভাই 5 ভূতের কারবার, বুঝতেই পারছ। ইন্টারেস্ট আছে সব শালার, কিন্তু ভয় তো কম নেই। ধরো তুমি ফেল করলে, তখন কি হবে? তোমাকে পোষার জন্যে কড়িকে কড়ি গচ্চা তো গেলই, উপরন্তু র্যাকেটের শয়তান খেপে গিয়ে আরও ক্ষতি করতে থাকবে। এই ব্যবসায়ীদের আমি সত্যিই বুঝতে পারিনি। এরা হাসি মুখে ব্যবসার লোকসান সইবে, কিন্তু তার বাইরে 1 পয়সা নগদ খসালে বুক চচ্চর করবে। আমি ওদের বলেছিলাম, আরে মশাই, এও তো ব্যবসার খাতে একটা ইনভেস্টমেন্ট। ওরা বুঝতে চায় না। যাই হোক, আমি কড়া হয়ে চাইলে যে তোমার খরচ খরচা দিত না তা নয়। হয়তো জরুরি কিছু বুঝলে ভেবো না আমাকে তাই করে তোমার ব্যবস্থা করতে হবে, সেটা পরের কথা। তোমাকে সিলেক্ট করার একটা বড় কারণ হচ্ছে তোমার বাবা আছেন ওখানে, তোমার একটা চমৎকার নিরাপদ শেল্টার আছে, তোমার উপর কারো সন্দেহ হবে না। অতএব লেগে যাও। তেমন অবস্থা বুঝলে আর্থিক সাহায্য তুমি পাবে, আই অ্যাসিওর। কিন্তু সেটা নির্ভর করবে সম্পূর্ণভাবে তোমার প্রোগ্রেসের উপর। ঠুঁটো জগন্নাথ সেজে বসে থাকলে তো কিছু করা যাবে না। আর অন্যদিকে তোমার কতটা কি প্রোগ্রেস হলো তার প্রত্যক্ষ প্রমাণ না পেলে আমি কোনো আর্থিক ব্যবস্থা করতে পারবো না। আমি তোমাকে জানি, খুব ভালোভাবেই জানি, আর জানি বলেই তোমার উপর বিশ্বাস আছে। সব শালা চালিয়াত, স্বার্থের চাকর। 3-3টে মানুষ মারব আমি, তুমি শালা হবে প্রমোশন, ব্যবসায়ীদের মুনাফা উঠবে ফেঁপে, আর আমি শালা সেই কুত্তার মতো লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াবো এই ড্রেন সেই ড্রেন। গোল্লায় যাও খানকির বাচ্চা। রাগে মেজাজ গরম হয়ে গেল রাহুলের।
বাইরে লালচে রোদের আভাস দেখা দিয়েছে। অরুণ তখনও ঘুমোচ্ছে নাকি? এক কাপ চা পেলে এখন মেজাজটা ঠান্ডা হতো। হ্যাঁ, রাগটাগ ছাড়তে হবে পুরোপুরি, মাথা ঠান্ডা রাখা দরকার। কাল রাতে ভেবেছিল ময়নাচক তার পায়ের নিচে কাঁটা পুঁতে রেখেছে, পালাতে ইচ্ছে করছিল। একটা লম্বা ঘুমের পর ভেতরে ওলটপালট ঘটে গেছে হয়তো। রাজেনবাবুর মিশন নিয়ে ভাবছে, তার মানে থাকার সুযোগ হয়ে গেলে সে যেন থেকে যাবে। র্যাকেট ভাঙতে, মানুষ মারতে, শুধু সেজন্যেই নাকি একটা তীক্ষ্ণ চাপা কৌতূহল তার ভেতর শিশিয়ে উঠেছে যন্ত্রণার চেহারা নিয়ে। একটা গভীরতর কষ্ট আলোড়িত হচ্ছে এতক্ষণে। গঙ্গাকে একবার দেখতে, বাবাকে একবার মুখোমুখি ঘেন্না জানাতে, আর 7 বছর আগের একটি সুন্দর গোপন স্মৃতির ওপর পেচ্ছাপ করে দিতে তার বড় স্বাদ হচ্ছে। তার আগে এক কাপ চা পেলে ভালো হতো। আপনার চা? লাফিয়ে উঠে বসল রাহুল। মাথার কাছে টুলে জলের গেলাস আছে, সেটা সরানোর শব্দ। তারপর শোনা গেছে মৃদু কণ্ঠস্বর, আপনার চা। ভারী অদ্ভুত তো, বলে সে অস্ফুট হাসল। শুনুন। অরুণের বোন দরজা ঠেলে চলে যাচ্ছিল তেমনি নিঃশব্দে, যেমন সে এসেছিল। টেরও পায়নি রাহুল। দাঁড়াল একটু। বলুন। আপনি কি কল্পতরু? ঠিক যখনই চায়ের তেষ্টা পাচ্ছিল তখনই এসে গেল, তাই বলছি। রাহুল চায়ের চুমুক দিল। অরুণদা ওঠেনি? মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। এক মুহূর্তের হাসি ফুটেছিল ঠোঁটের কোণে। মাথা দুলিয়ে সে চলে যাচ্ছিল ফের। রাহুল বলল, আপনি কিন্তু খুব কম কথা বলেন। কোনো জবাব এলো না, কিন্তু সে স্থির দাঁড়িয়ে আছে। বেহায়ার মতো রাহুল বলল, আপনার নামটা ভুলে গেছি। অরুণদা যেন কি বলেছিল? শিলা। বলে এবার চলে গেল অরুণের বোন। রাহুল খুশি হয়ে দুলতে দুলতে চা খেতে থাকল। শিলা বলে ডাকছিল না অরুণদা? শিলা, ঢ্যামনার ধাড়ি অরুণদাটা। রাধাঘাটে একটা রক্ষিতা পুষত নাকি? এই শালাদের জুটেও যায় বেশ। হয়তো এমন ছিমছাম গোবেচারা মেয়েটিকে তলে তলে নষ্ট করে ফেলেছে। ওকে কিচ্ছু বিশ্বাস নেই। আর আজকাল তো কত রকম চমৎকার ওষুধপত্র বেরিয়েছে, বাচ্চা টাচ্চা গজাবার উপায় নেই। মেয়েটাকে অরুণ ব্যবহার করে ভাবতেই রাহুলের মাথাটা ফের গরম হয়ে গেল। কিছুক্ষণ স্থির বসে চা খাবার পর সে অবাক হল নিজের দিকে তাকিয়ে। কাল ওই মাঠের পথে আসতে আসতে এক মুহূর্তের জন্যেও সে তার বর্তমানের মধ্যে বাস করছিল না যেন। সবটাই ছিল তার মোটামুটি নিষ্পাপ, সরল সহজ ছেলেবেলা। কাল সারাটি দুপুর ও বিকেল, কালবৈশাখীর ঝড়টা ফুরিয়ে যাবার পর অবধি সে কিশোর রাহুল হয়ে পড়েছিল। এখন সে ভিন্ন মানুষ। এখন ফের তার বর্তমানকে ফিরে পেয়েছে সে। চোখ দুটো আবার যা ছিল তাই হয়েছে। কাল কিছু সময়ের জন্য কি তার মা তাকে ছেলেবেলাটা পাইয়ে দিয়েছিলেন? স্মৃতির বিষাদ তাকে সারাক্ষণ ঘিরে রেখেছিল, সব পাপ থেকে, সব কদর্যতা থেকে, সব রকম ভয়ঙ্কর ইচ্ছা থেকে মা তাকে বাঁচাচ্ছিলেন। শূন্য কাপ প্লেটটা হাতে ধরে সে নিষ্পলক কিছুক্ষণ বসে রইল। জানালার বাইরে নরম রোদে ভরা পৃথিবীটা দেখে তার মনে প্রচ্ছন্ন বিষণ্ণতা এসে যাচ্ছিল। কি যেন করার প্রতিশ্রুতিতে দায়বদ্ধ ছিল সে। দূর বাল্যে তা করা যায়নি, যাবে না হয়তো। তা রাজেনবাবুর মিশনের মতো ভয়ঙ্কর নয়, তা ছিল খুবই সহজ আর সুন্দর। অথচ কেন এমন হল? সে অবচেতন বিহ্বলতায় হাত রাতে থাকল সে প্রশ্নের জবাব। খানিকক্ষণ পরে অরুণ এলো। মুখটুক ধুয়েছ? ধোনি? তুমিও তো দেখছি আমার মাসতুতো ভাই। বাইরের দরজাও খোলনি দেখছি। বলে সে দরজাটা খুলে দিল। তারপর বারান্দায় গিয়ে ডাকল, এসেছ তো রাত্রে, জায়গাটা দেখোনি, দেখে যাও। এখানটা উঁচু বলে ফুল ভিউ দেখতে পাবে। রাহুল বেরোল।
সত্যি ভাবা যায় না 7 বছরে ময়না চোখে কি হয়েছে। রাস্তার দিকটা এরই মধ্যে ভিড়ে গিজগিজ করছে। বাস, লরি, রিকশা চলছে অজস্র। পুরনো গ্রামটা গাছপালার আড়ালে রয়েছে। সেই শিব মন্দিরের ত্রিশূল চূড়াটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওখানেই ছিল ভবানীবাবুর বাড়ি। অরুণ কাছে ঘন হয়ে আঙুল তুলে বলল, তোমার বাবার হোটেলটা চিনতে পারছ? ওই যে লাল বাড়িটার পাশে। হ্যাঁ হ্যাঁ, রিক্সা স্ট্যান্ডটা, ওই যে সাইনবোর্ড। রাহুল তীক্ষ্ণ চোখে তাকালো। একটা একতলা হলুদ রঙের ঘর, তার মাথায় সাইনবোর্ড আছে মনে হচ্ছে। এখান থেকে পড়া সম্ভব নয় এত দূর থেকে। অরুণ বলল, কাল বাবার ওখানে তাহলে সত্যিই যাওনি? রাহুল মাথা দোয়াল। যাওনি, বেশ করেছ। তবে একটু ভেবে অরুণ হেসে বলল, তবে বাবার ছেলে, বাবার ত্রুটি ধরতে নেই। তোমার কর্তব্য তুমি করবে, তাতে দোষ কি? যেও একবারটি, বরং তোমাকে আমি নিয়ে যাব সাথে করে। অনেকদিন আমার সঙ্গে দেখা হয়নি মাস্টারমশাইয়ের। রাহুল গম্ভীর মুখে বলল, এখনো সবাই মাস্টারমশাই বলে নাকি? তাই তো বলে। আমি যতদিন এসেছি ততদিন ওই নামেই সবাইকে ডাকতে শুনেছি। শুনে আমিও তাই বলে ডেকেছি। আসলে লোকটা বড্ড ভালো ভাই, তোমার বাবা, বুঝলে। উনি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তুমি হয়তো জানো সে কথা। রাহুল বলল, কিচ্ছু জানি নে। 10 বছর পরস্পর দেখাই নেই। চিঠিপত্র বন্ধ হয়েছে অনেক দিন, মনে পড়ছে না কখন থেকে বন্ধ হয়েছে। আর চিঠিতে ওসব খবর ছিল না। অরুণ অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, সে কি, জানে না? আচ্ছা ঠিক আছে, বলবো খন। ওই মেয়েটা যে কি সাংঘাতিক, কল্পনা করা যায় না ভাই। আত্মীয় স্বজনের সঙ্গে তোর বাবারও বনিমনা ছিল না। বাপ যেই স্ট্রোক হয়ে মরল, অমনি মেয়ে নিজের মূর্তি ধরল। বাপের যা কিছু সম্পত্তির টাকা কড়ি ছিল, 2 হাতে বিলাস ব্যাসনে ফুঁকে দিল 1 বছরই। আজ কলকাতা, কাল দিল্লি, পরশু বোম্বে। এবেলা কাটোয়া, তোবেলা চল পাকুড়ে মেলা দেখে আসি। উশৃঙ্খল ভোগী প্রকৃতির মেয়ে আসলে। এদিকে মাস্টারমশাই ছিলেন কতকটা ওদের ফ্যামিলির গার্জিয়ানের মতো। ভবানীবাবু ওনাকে সেই চোখেই দেখতেন। মাস্টারমশাই সরল, ভীতু, গোবেচারা মানুষ। 2 হাতে মেয়েটাকে আর তার সম্পত্তি আগলানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষ অবধি সামাল দিতে পারলেন না। মেয়েটির গার্জেন টার্জেন থাকা তো দূরের কথা, তখন যেন চাকরেরও বেশি হয়ে পড়লেন। বয়সও হয়েছে, বুদ্ধিভ্রম ঘটা স্বাভাবিক তো বটেই। আর তাছাড়া দুর্বলতা থাকতে পারে, সেটাও বলতে সংকোচ দেখছি নে। যাই হোক, শেষ অবধি ঘটল একটা কুৎসিত কেলেঙ্কারি। মেয়েটা নিজেই রটালো। বোঝো ব্যাপারটা? রাহুল কৌতূহলী হয়ে শুনছিল। বলল, কি রটালো? অরুণ চাপা গলায় বলল, পেটে বাচ্চা, আর এর জন্য নাকি মাস্টারমশাই দায়ী। অতএব তাকেই বিয়ে করতে হবে। বাল বিধবার এরকম সকম দেখে সবাই তো তাজ্জব। হলে কি হবে, এ তো আর সেই পুরনো পাড়াগা নেই, গ্রাম নগরী। 36 জায়গার 36 জাতের নতুন নতুন লোক এসে জুটেছে। সমাজ বলে কিছু নেইটি। তারপর মাস্টারমশাই বিয়েতে রাজি হলেন। অরুণ ফিক করে হেসে বলল, রাগ করছো না তো রাহুল? কেন? ভাবছো না তো যে ছেলের কাছে বাবার কেলেঙ্কারি শোনাচ্ছি? অবশ্যই এ তোমার বাবার কেলেঙ্কারি নয় মোটেই ভাই। এই কেলেঙ্কারি সবটাই ভবানীবাবুর মেয়ের। আগে মরুগে, তো বিয়ে চুকে গেল তাড়াতাড়ি। রেজিস্ট্রি হয়েই চুকল, বাচ্চাও হলো সত্যি সত্যি। বাচ্চাটা আমি দেখিনি, লোকে বলছে ওর চেহারা নাকি। হঠাৎ অরুণ প্রসঙ্গ বদলে বলল, তা ব্রাশটা এনেছে তো সঙ্গে? না থাকলে ওই যে দাঁতন ভেঙে নাও নিম গাছ থেকে, খেয়ে দিয়ে 2 ভাই বেরোবো। আমার নিজের কিছু কথা আছে। রাহুল বিকৃত হাসি হেসে বলল, অরুণদা, বাচ্চাটার চেহারা আমার বাবার মতো, তাই না? যা, লোকের কথায় কান করতে আছে। হাসতে লাগলো অরুণ। আমার চেহারাও নাকি অবিকল বাবার মতো। ছেড়ে দাও কথা, যাও ডাল ভাঙো। আচ্ছা অরুণদা, বাবা হোটেল খুলতে গেলেন কেন? সব পরে ডিটেলে বলবো খন। আগে
শুনতে ইচ্ছে করছে। হোটেল তোমার বাবা খোলেননি, ভবানীবাবুর মেয়েই খুলেছে। রাহুল একটু এগিয়ে গিয়ে ফুলবাগিচার ধারে নিচু নিম গাছটা থেকে এক ঝটকা একটা ডাল ছাড়িয়ে বলল, নেপালদা মারা গেছেন জানো তো? অরুণ বলল, জানি, শুনেছি। আমিও একবার জোর বেঁচে গেছি, তারপর থেকে বাঁচার স্বাদটা ভারী শক্ত হয়ে জমাট বেঁধেছে মনে। রাহুল এগিয়ে এসে বলতে থাকল, তাই ভেবেছিলাম আর বেলাইনে পা দেব না, সবার মতো ভদ্রতদ্র হয়ে চলব। আর সেই জন্যই ময়নাচকে বাবার কাছে এসেছিলাম, কিন্তু শালা আমার কপালে তা নেই। তা কি করি বাতলে দিতে পারো? অরুণ বলল, পারি বই কি, সেই জন্যই বলছিলাম না, তোমাকে দেখে মনে জোর পেলাম। আমার ভাই একজন লোক দরকার, যেমন তেমন লোক নয়, দুঁদে লোক। এই চোর ডাকাত গুন্ডার জায়গায় আমার মতো নিরীহ লোকের 2 পয়সা রোজগার করা সত্যি অসম্ভব। পরে বুঝিয়ে বলছি সব। তুমি এখানে থাকবে রাহুল। খুব ভালো হয় ভাই, পুষিয়ে দেবো তোমাকে, কিচ্ছু ভেবো না। থাকবে? রাহুল নির্বিকার দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে বলল, বেশ তো, থাকব। মুক্তকেশী হোটেলের সামনের রাস্তায় কয়েকটা মাল বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। রাহুল একটা ট্রাকের আড়ালে দাঁড়াল। গ্রীষ্মের সূর্য ততক্ষণে আরও উজ্জ্বল হয়েছে, রোদের তাপ বেড়েছে, কিন্তু আগের দিনের কালবৈশাখীর ঝড় বৃষ্টির পর আজ আবহাওয়া একটুখানি স্নিগ্ধতার ভাব রয়ে গেছে। আজ এখানে হাটবার। ময়নাচকের পুরনো হাটটা এখনও সপ্তাহে 2 বার চলেছে। নতুন বাজার তাকে তাড়িয়ে দিতে পারেনি, শুধু তার জায়গা বদল ঘটেছে। বড় রাস্তার দুপাশে সে নিজের জায়গা খুঁজে নিয়েছে। আগে হাটটা বসত গ্রামের ভেতর শিব মন্দিরের পাশে। ভিড় আর গোলমাল ছাড়িয়ে সারাক্ষণ মাইকে বিচ্ছিরি আওয়াজ শোনা যাচ্ছে। মাইক একটা নয়, অনেকগুলো। রাজ্যের তুকতাকওয়ালারা বজ্র নির্ঘোষে লোককে সমানে তাতাচ্ছে। তার মধ্যে সন্তর্পণে চলেছে বাস, ট্রাক, রিক্সা, সাইকেলের আনাগোনা। একটুতেই কান ঝালাপালা হয়ে ওঠে। রাহুল ভাবছিল, অরুণ গেছে যাক, সে এই সুযোগে কেটে পড়বে, কোথাও চায়ের দোকানে গিয়ে বসে থাকবে। এখানে এখন সবচেয়ে জরুরি কাজ অনেকের সঙ্গে আলাপ পরিচয় হওয়া। ইতিমধ্যে অরুণের সঙ্গে ঘুরে ঘুরে এলাকার প্রায় সবটাই দেখা হয়ে গেছে। কত নতুন বাসিন্দা এসেছে এখানে। ময়নাচক বা এলাকার কোনো গ্রামের লোকের সঙ্গে চালচলনের মিল এদের সামান্য। রীতিমতো শহরের পরিবেশ, তেমনি পোশাক আশাক, স্মার্ট ছেলে মেয়ে, অতি চালাক সবজান্ত্রা ভদ্রলোকেরা। রেডিও, খবরের কাগজ আর ওই সিনেমা ঘরটা এনে ফেলে হাইওয়ে তার চূড়ান্ত কাজটা শেষ করেছে। এই কয়েক হাজার বাসিন্দার ভেতর থেকে রাহুলকে নিজের শিকার খুঁজে বের করতে হবে। সে হতাশ বোধ করছিল, আনমনা হয়ে পড়েছিল। আর সেই সময়, এই যে তোমাদের মুক্তকেশী বলে অরুণ ট্রাকগুলোর সরু ফাঁক গলিয়ে চলে গেছে। ভেবেছে যথারীতি রাহুলও তার পেছনে যাবে। রাহুলের পা দুটো আড়ষ্ট, পালিয়ে যাবে। কিন্তু হঠাৎ মনে হল, ইতিমধ্যেই অরুণ তার বাবার কাছে গিয়ে হাজির হয়েছে। এখন যদি সে পালিয়ে যায়, বাবার প্রতি তার মনোভাবটা খুব সহজেই প্রকাশ হয়ে পড়বে। একটু দ্বিধায় পড়ে গেল সে। না, বাবার কথা ভেবে নয়, গঙ্গার কথা ভেবে। ওদিক থেকে অরুণ তাকে ডাকছিল, রাহুল, রাহুল। তারপর আচমকা তার সামনে এসে যে দাঁড়াল, তাকে সে ঠিক সেই মুহূর্তে চিনতে না পারলেও সে যখন শান্তস্বরে বলল, এসো, তখন তাকে চেনা গেল এবং পলকে সব অস্বস্তি আর ঘৃণার অতি সচেতন বিহ্বলতাটা কোথায় হারিয়ে জেগে উঠল একটা স্বাভাবিকতা। তার মধ্যে যেন কোনো মালিন্য নেই, কোনো প্রচ্ছন্ন এপিসোড লোকানো নেই। হ্যাঁ, এই গঙ্গা, গঙ্গার এই শক্তি একদা প্রত্যক্ষ করেছিল রাহুল। সব কিছুকে নিমেষে সহজ আর স্বাভাবিক করে তুলতে তার জুড়ি নেই। কয়েকটা মুহূর্ত তার দিকে তাকিয়েছিল রাহুল,
সেই গঙ্গা, চওড়া নকশিপাড়, ফিকে লাল রঙের শাড়ি, চাইনিজ কাট ব্লাউজ, কানে সাদা পাথরের কুঁড়ি, গলায় সোনার চেন লকেট, হাতে শাঁখা আর সোনার কাঁকন এবং সধবার চরম চিহ্ন ডগডগে সিঁদুর, সিঁথিতে রক্তরেখা। সেই গঙ্গা, শ্যাম যার গায়ের রং, যাকে বলা যায় বাংলাদেশের কালো মেয়ে। কিন্তু সেই গঙ্গা তো নয়। মুখের আদলে বালিকার প্রসন্নতা ছিল যার, এবং পাপকে যে পাপ বলে বুঝতে পারত না, তার চেহারায় প্রচ্ছন্ন ধসের ছাপ লক্ষ্য করছিল রাহুল। যৌবনের দুরন্ত উচ্ছ্বাস দেখবার কথা ছিল যে শরীরে, সেখানে কি যেন ক্লান্তির আভাস। তাহলে কি নবীনা গঙ্গা অতি দ্রুত প্রবীণ মাস্টার মহাশয়ের বয়সের অনুগামিনী হতে চেয়েছিল? হয়তো মেয়েরা এটা পারে। চোখ নামালো রাহুল, তার পায়ের দিকে রাখল। গঙ্গার পায়ে আলতা, পা দুটো চিনতে পারল না সে। মাঠের কুল ঝোপে গিয়ে কাঁটা ফুটেছিল গঙ্গার পায়ে। থুতু দিয়ে সাফ করে সে বলেছিল, এই কাঁটাটা তুলে দেবে? আজ ওই পায়ে প্রণাম করতে হবে না তো? পাগল! কাঁটা তোলার সময় গালে পা ছুঁয়ে দিয়েছিল বলে রাহুল রাগে কতক্ষণ কথা বলেনি সেবার। গঙ্গা যে নিজের টানের শক্তি কতখানি জানে, পরক্ষণেই ঘুরে পা বাড়িয়েছে। চিঠি দিয়ে এলে উনি খুশি হতেন। শরীর ভালো না তো, ভুগছেন অনেকদিন, এসো। রাহুল নিঃশব্দে তাকে অনুসরণ করল। তার সামনে আজ আর সেই গ্রাম কন্যাটি অচেনা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে না। এ মেয়েটি নিপুণা নগরবাসিনী। এর সঙ্গে নেপালদার সতী সাবিত্রী বউর কোনো তফাৎ নেই সম্ভবত। রাহুল যখন চওড়া বারান্দা ডিঙিয়ে বাঁ পাশের সরু করিডোরে উঠল, সে দেখল যে আর তার কোনো অস্বস্তি হচ্ছে না। রাগ, ঘৃণা, বিক্ষোভ মনে হচ্ছে অকারণ। ডাইনে হোটেলের ঘর, কিচেন ইত্যাদি, বাঁয়ে সরু করিডোরের শেষে একটা উঠোন, উঠোনে অনেক ফুল গাছের ঝোপ। গঙ্গা ফুল ভালোবাসত, তার মনে পড়ল। এক পাশে টিউবওয়েল আর একটা উঁচু ল্যাট্রিন। ওদিকের বারান্দাটা ছোট, দুটো ঘর, একটা বড় অন্যটা ছোট। ছোট ঘরটার ভেতর অরুণকে সে মোড়ায় বসে থাকতে দেখল, বিছানার পাশে। বিছানায় উনি কি বাবা? রাহুলকে দেখে তিনি শুধু মাথাটা সামান্য তুললেন। রাহুল পুতুলের মতো চাদর ঢাকা পা দুটোয় হাত রেখে কপালে ঠেকাল, তারপর দাঁড়িয়ে রইল। ঋষিকেশ বড় বড় দুটি চোখে তাকে দেখছেন, বিবর্ণ নিষ্পলক চোখ। অরুণ বলল, দাঁড়িয়ে কেন? বসো রাহুল। গঙ্গা ঘরের মেঝে একটু দাঁড়িয়ে থেকে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস পড়ল রাহুলের। ঋষিকেশ কিছু না বললেও সে তার বিছানার পাশে সাবধানে বসল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস কামনার সুখ দুঃখ। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।